ঠিক আছে, অক্টোবরে একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে সেমিস্টার হওয়ার। আহ, খুব সম্ভবত অক্টোবরে ধরে রাখ, অক্টোবর বা এন্ড উইক অফ অক্টোবর। কারণ এবারে 17 তারিখ যদি হয়, মহালয়া হয়, তারপর থেকে কিন্তু পুজো। কত তারিখে পুজো? বোধহয় একদম লাস্ট উইকে বোধহয় পুজো। মনে হচ্ছে 23 তারিখ থেকে পুজো পড়েছে তো। 23 থেকে, তাই তো? আচ্ছা, তার মানে প্রস্তুত থাক অক্টোবরের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকে। আমি জানি শেষ করতে পারবি কিনা, তাহলেও তো ফার্স্ট উইকে কিন্তু হবে। যাই হোক, মানে মোটামুটি প্রস্তুত থাক, একটা এক্সাম কিন্তু একটা হবে। মোটামুটি সেটা কিন্তু ফাইনালাইজড, এটা বলছি। যদিও সেমিস্টার এই বছর খুব একটা গুরুত্বহীন সেমিস্টার হবে, কারণ সেমিস্টারে সেরকম খুব একটা ইয়ে থাকবে না। কোশ্চেন বল বা মার্কসের ব্যাপারটা বল, এবারে মানে এআইসিটি বা ইউজিসি কে দেখানোর জন্যই এক্সামটা হবে মোটামুটি। সেটা মানে কি বলবে, গুরুত্বহীন এক্সামিনেশনের মতন ব্যাপার আর কি। তাহলেও সেটা ইগনোর করার দরকার নেই। তবে পরের সেমিস্টার থেকে, আমি বারবার করে বলছি, পরের সেমিস্টার থেকে কিন্তু এক্সামিনেশন প্যাটার্ন ভীষণভাবে চেঞ্জ করার চেষ্টা চলছে। এবং খুব টাইট এক্সামিনেশন, বহু কলেজ আছে যেখানে হয়তো খুব টাইট এক্সাম হয় না, সেইগুলোকে খুব ভীষণ রকম চেপে ধরার চেষ্টা চলছে। ওইগুলো কিন্তু একটু বলছি, এখন সবাইকেই বলছি, নিজের উপর সেলফ কনফিডেন্সটাকে বাড়াবি। কোনো কিছুর উপর নির্ভর নয়, কোনো কিছুর উপর। যা যাবতীয় কিছু নির্ভরতা কেবলমাত্র নিজের স্টাডি, নিজের কনফিডেন্স, নিজের প্রিপারেশন, ব্যাস, একদম এটা কর। এমনিও যদি অ্যাডভান্স স্টাডিজ করতে হয়, অ্যাডভান্স স্টাডিজ করিস না করিস, চাকরির ক্ষেত্রে হলেও তোকে তো পরীক্ষা দিতে হবে। এবং সেখানে তোকে কিন্তু মানে বিপক্ষ, এখন তো জানিস যে পিএসসি ইউপিএসসি এক্সাম কি ভয়ঙ্কর ভাবে হয়। মানে পারলে বোধহয় একদম মানে সবকিছু ইয়ে করে ঢোকায়, এরকম ব্যাপার করে দিচ্ছে এখন। জুতো খুললে খালি পায়ে যাও, ফুল শার্ট পরা যাবে না, মানে হাজার রকম ফ্যাশন। সুতরাং হ্যাঁ, বিশাল ফর্মেট। হ্যাঁ, জুতো অনেক। জুতো খুলে ইয়েতেও তো তাই, অল ইন্ডিয়া জয়েন্ট গুলো তো সব তাই, সব তাই। মানে জুতো পরে যাওয়া যাবে না, জুতো খুলে। ওই একবার আমরা সব পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের সব ক্যামেরা ফ্যামেরা সব নাম রোল নাম্বার সব বলতে হয়েছিল। হ্যাঁ, সমস্ত এখন তো গিয়েতেও তাই, মানে তোর আস্তে আস্তে ইয়ে কি বলে, তোর গেটের ক্ষেত্রেও তাই হয়ে যাচ্ছে। মানে পুরোপুরি ইয়ে করছে একদম, মানে যে আইআইটি কন্ডাক্ট করছে তাদের ওখান থেকে পুরোটা কিন্তু কন্ট্রোল হবে। এবং ইয়ের ক্ষেত্রে তোর মোবাইল জ্যামার ট্যামার লাগিয়ে, তারপরে যখন এক্সাম নিচ্ছে, যখন ক্যামেরাটা ছবিটা তুলছে, সেই অবস্থায় কেউ যদি ঘাড় ধরে, সঙ্গে সঙ্গে তার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। মানে ভয়ঙ্কর। এবং আর একটা জিআইএস এর একটা সফটওয়্যার করেছে ওরা, এআইএস একটা সফটওয়্যার করেছে, কেউ ধর পরীক্ষা দিতে দিতে অন্যদিকে তাকালো, সঙ্গে সঙ্গে তাকে ওয়ার্নিং দিল, এরকম 2 না 3টে ওয়ার্নিং এর পর পেপারটাই ক্যান্সেল করা হবে। মানে সরা যাবে না, একদম 2 ঘন্টা সরা যাবে না, কন্টিনিউয়াসলি ও ফেসটাকে ডিটেক্ট করে যাচ্ছে। ঘাড় ব্যথা হয়ে যাবে, ব্যথা হয়ে যাচ্ছে তো সবাইকারই, কিন্তু উপায় নেই। কারণ আনপ্রক্টার টেস্ট যদি এরকম না হয় তাহলে বিপদ। মানে টেস্টের ইয়ে থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না। অনেকে যদি কেউ মানে কি বল, মানে ইয়ে করে, কোনো আনফেয়ার মিনস অ্যাডপ্ট করে, তাহলে সেক্ষেত্রে তো সে তার মার্কস বেশি হয়ে যাবে, সেই জন্য এগুলো করতে বাধ্য হয়েছে অর্গানাইজেশন। তো সেই জন্য বলছে এগুলো একটু প্রিপেয়ার করো। এআইসিটি কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব বেশি রকমের কিন্তু আনছে। এবং এআইসিটি বোধহয় আবার সম্ভবত একটা সিলেবাস চেঞ্জ হওয়ার কথা হচ্ছে, যেটা যতটুকু আমি শুনেছি। এবারে যে সিলেবাসটা আমাদের গ্রাজুয়েশনে এতেই হবে, তার মধ্যেই হবে সম্ভবত। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এক্সিস্টিং ব্যাচকে ওরা এফেক্ট করে না, মানে পরবর্তী ব্যাচগুলোকে এফেক্ট করে। তবে আমি যেটা যতটুকু আমি শুনেছি তাতে হচ্ছে যে এবারে সিলেবাসটা কিন্তু বেসিক্যালি মানে এমফাসাইজ করা হচ্ছে ইয়ের ওপরে, কি বলে তোর রিসার্চ বেস টাইপের কিছু জিনিসকে আরো ইনকর্পোরেট করা হচ্ছে। মানে সব প্র্যাকটিক্যালটাকে বেশি জোর দেওয়া হবে, তাই তো? প্র্যাকটিক্যালটাকে খুব বেশি জোর দেওয়া হবে, এবং মানে যাতে ডেভেলপমেন্ট কিছু হয়। অ্যাকচুয়ালি ভারতবর্ষে ডেভেলপমেন্ট বলে একটা দীর্ঘদিন ধরে সেরকম ভাবে হচ্ছে না। আইআইটি ফাইআইটি গুলো তো কোটি কোটি টাকা পায়। তোর এনএইচআরডি প্রচুর টাকা আইআইটি এনআইটি দেয়, তো সেই তুলনায় অ্যাজ সাচ ডেভেলপমেন্ট সেরকম কিছু হয়নি, সেরকম কোনো ডেভেলপমেন্টই হয়নি।
তো সেই জন্য এখন ভীষণ রকম ইয়ে চলছে। আর চাকরি ক্ষেত্রেও একটা ভালো স্কোপ আসবে, কোনো চিন্তা নেই, বিরাট স্কোপ আসছে, ডেফিনেটলি এগুলো তো অনেক অ্যাডভান্টেজ আসছেও। আচ্ছা চলো, ঝুমা রায়টা কে? অয়ন? হ্যাঁ স্যার বলুন স্যার, আমি তো আমার নামে আছি স্যার। তাহলে ঝুমা রায়টা কে? অর্কদীপ মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা লাস্ট দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডেডলক করছিলাম, তাই তো? আমি আজকে দুটো জিনিস কভার করব, ডেডলকও কিছুটা পড়াবো আর সেল প্রোগ্রামিংও কিছুটা হয়তো আজকে আবার করবো। সেল প্রোগ্রামিং করবো, আমি আজকে অ্যাকচুয়ালি ইয়ে শেয়ার করতে পারছি না, আমার ল্যাপটপটার প্রবলেম হচ্ছে। প্রথম আমরা একটুখানি বলে নিই। আচ্ছা, আমরা আগের দিন কি সেফ সিকোয়েন্স বা সেফ সিকোয়েন্স ব্যাংকার্স অ্যালগরিদম করিয়েছিলাম কি প্রবলেম গুলো? হ্যাঁ, প্রবলেম গুলোই বলেছিলেন আজকে করাবে, ওই ব্যাংকার্স হ্যাঁ। ওকে চলো, আজকে প্রবলেমটা করিয়ে নিই, একটা দিয়ে তারপরে যাচ্ছি। আচ্ছা চলো, ব্যাংকার্স অ্যালগরিদম আমি আগের দিন একটুখানি বোঝাচ্ছিলাম যে ব্যাংকার্স অ্যালগরিদমটা কি। যেহেতু ব্যাংকিং সিস্টেমে যখন ক্যাশ ট্রানজাকশন হয় বা যিনি ক্যাশিয়ার বা ক্যাশে বসেন তিনি কিভাবে ইয়ে দেবেন, টাকা রিলিজ করতে আরম্ভ করবেন, সেটা একটা বেসিক কনসেপ্টকে ফলো করে করা হয়। সেটাকেই বেসিক্যালি আমরা ব্যাংকার্স অ্যালগরিদমের বেসিক ইয়ে হিসেবে ধরি। আচ্ছা, ব্যাংকার্স অ্যালগরিদমে আমরা একবার বলে নিই যে ব্যাংকার্স অ্যালগরিদম বেসিক্যালি কি জন্য ইউজ করি আমরা। ব্যাংকার্স অ্যালগরিদম বেসিক্যালি ফাইন্ড করি যে যাতে ডেডলক অকার না করে, সেটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমের মেন অবজেক্টিভ। তাহলে কেন ডেডলক অকার করবে আর হঠাৎ ব্যাংকার্স অ্যালগরিদম ফলো করলে ডেডলক অকার করবে নাই বা কেন? অ্যাকচুয়ালি ডেডলক অকার করবে না কথাটা নয়, আমরা বেসিক্যালি প্রিভেন্ট করার চেষ্টা করি এখানে ডেডলক। কেন বা কিভাবে প্রিভেন্ট করি না, আমরা যখন কোথাও একটা ইয়ে করছি, মানে ব্যাংকার্স অ্যালগরিদমের মেন ব্যাপারটাই হচ্ছে যখন আমরা কি বলতো যখন আমরা গিয়ে করছি আর কি, ব্যাংকার্স অ্যালগরিদমটা আমরা ফলো করছি, সেখানে কি আমি বলেছিলাম, ধর আমি 50,000 টাকার নোট নিয়ে আমি ক্যাশে বসলাম, এবং সেই 50,000 টাকার মধ্যে আমার হয়তো 10টা 2,000 টাকার নোট আছে, কি 50টা 2,000 টাকার নোট আছে, বা ধর 20টা 100 টাকা, যাই এরকম একটা কিছু সংখ্যায় আছে। এইবার প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে যে একজন লোক এলো টাকা উইথড্রলের জন্য, এবং সে প্রথমেই হয়তো 50,000 টাকা উইথড্র করতে চাইছে, কিন্তু 50,000 টাকা উইথড্রল আমি যদি তাকে স্যাংশন করে দিই, তাহলে কিন্তু আমার পরে যদি কারোর এমার্জেন্সি কেউ আসে, তাহলে কিন্তু আমি তাকে টাকা দিতে পারবো না, আমাকে আবার অপেক্ষা করতে হবে কখন আবার টাকা জমা পড়বে, তবে আমি সেখান থেকে আবার তাকে টাকা দিতে পারবো। সেই জন্য আমরা সবসময় কি করি, আমরা কিন্তু একটা সবসময় চেষ্টা করি একটা সেফ সিকোয়েন্স ফাইন্ড করার, যে সিকোয়েন্সে যদি কেউ টাকা চায়, তাকে যখন আমরা টাকা ক্লিয়ার করতে আরম্ভ করছি, সেই ক্লিয়ারেন্সটা কিন্তু দুটো জিনিস যেন মাথায় থাকে, যে যখন আমি টাকা ক্লিয়ার করতে চাই বা করছি, তখন সবসময়তেই যেন এরকম হয় যে এমন সিকোয়েন্স আমি টাকাগুলো দেবো যাতে আমার তারপরে যদি কেউ হঠাৎ এমার্জেন্সি কেউ আসে, তাকে আমি যেন টাকা দিতে পারি। এবারে সমস্যা দুটো হয়, হয়তো এরকমও হতে পারে যে আমার কাছে হয়তো 10টা 2,000 টাকার নোট, আমি ধরে নিচ্ছি 100টা 200 টাকার নোট কি 500 টাকার নোট এরকম কিছু আছে। এবার যে এলো সে চাইছে হয়তো 30,000 টাকা, কিন্তু সে চাইছে সবটাই 2,000 টাকার নোট। এবার দেখা গেল সে যতগুলো 2,000 টাকার নোট চাইছে, ততগুলো হয়তো 2,000 টাকার নোট আমার কাছে অ্যাভেলেবেল নয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি তাকে ইয়ে করতে পারবো না, স্যাংশন করতে পারবো না।
এইগুলোকে আমরা বলি বেসিক্যালি রিসোর্স ইনস্ট্যান্স। আমরা আগের দিন একটুখানি বলেছিলাম রিসোর্স ইনস্ট্যান্স মানে হচ্ছে একটা রিসোর্স কতগুলো প্রসেসকে কানেক্ট করতে পারে সেই জিনিসটাকে আমরা বলছি যে দিস ইজ দ্য রিসোর্স ইনস্ট্যান্স। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস একটুখানি বলে নিই, এটা হচ্ছে যে আমরা ইয়ের ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদমের ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদম কি বা কেন বৃত্তান্ত সব নিয়ে ফালতু আমি এখন টাইম ওয়েস্ট করছি না। ব্যাংকার্স অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি লেট n be the number of স্যার লেখাগুলো খুব হেজি আসছে, কিছু বুঝতেই হ্যাঁ পারছি পুরো না। আবছা হয়ে আছে লেখা। আমি আরেকবার তাহলে কেটে বেরিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ, হুম। একই অবস্থা। হ্যাঁ স্যার একই হচ্ছে না, আমার কাছে একই লাগছে মনে একই লাগছে। হ্যাঁ। আচ্ছা, আমি আমারও হেজি আসছে, কি বাবা আরো বিজি হয়ে গেল। হ্যাঁ স্যার আমারও হেজি আসছে। প্রচন্ড আচ্ছা, হেজি আমি আমি আর একটা জায়গা থেকে একবার ঢুকছি, ঠিক আছে? সেটা কিন্তু গুগল মিট নয়, এটা অন্য একটা লিনাক্স থেকে আমি ঢুকছি, আমার লিনাক্সের ইয়ে থেকে ঢুকছি। একবার তোরা দেখ তো, ওটা কিছু না, ক্লিক করলে কোনো ইনস্টলেশন কিছু দরকার লাগে না, কিন্তু আমি জানি তোরা একবার চেষ্টা করে দেখ, ওটা কিন্তু ভীষণ ক্লিয়ার আছে। আমি একবার স্যার, এটা লিংক তো- পাঠাচ্ছি। স্যার এবার তো ক্লিয়ারই আসছে আমার স্যার, আমার আগেরটা এবার স্যার তো হেজি clear-ই আসছে, এটা আসছে। ক্লিয়ার আসছে। হ্যাঁ এইটা ক্লিয়ার আছে, আগেরটা হেজি হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে পড়ে নিয়ে আবার ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। একটু শোন তাহলে, আমারই কিছু লিখবো না, এত চিন্তা নেই। আচ্ছা, লেট n be the number of process স্যার ছবি পাঠিয়ে দেবেন in, স্যার। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবো, in the system and m be the number of resource of each type. If available J is equal to K, there are K instance there are key instance of আচ্ছা, আমি এটাকে একটুখানি ইয়ে করছি। be the system be the number of types need the following data structure for the Banker's algorithm.
ঠিক আছে, কি কি ডেটা স্ট্রাকচার আমার লাগবে, আমরা কিন্তু এখানে একটা ইয়ে করে নিলাম হচ্ছে নাম্বার অফ রিসোর্স, এইটা হচ্ছে n/m, আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স আমরা বারবার পাবো। কি ডেটা স্ট্রাকচার, ফার্স্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অ্যাভেলেবেল। আমি সেকেন্ড ব্যাচকে পড়ানো শুরু করছি, একবার কি দেখবে আর হয় কিনা একবার। সেকেন্ড ব্যাচে সবাই ফুলিয়ে দিয়েছে, এবার ডাউনলোড করে যাচ্ছে। এক মিনিট আমি জাস্ট 2 মিনিট একটু নিচে আমি একটা ল্যাপটপ আমি শুধু কানেকশনটা করে দিয়ে আসছি, 1 মিনিট একটু ওয়েট করতে।
আচ্ছা, তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি দ্যাট ইজ আ অ্যাভেলেবল ম্যাট্রিক্স। ক্লিয়ার? অ্যাভেলেবল হচ্ছে ভেক্টর of length m indicates the number, indicates a number of available resource of each type. Hello? If available J is equal to K, there are K instances of resource type are J available. Light up karo. Available in the system. Clear? Next আমরা এগুলো সব ডিসকাস করবো যখন আমরা প্রবলেমটা সলভ করবো। নাম্বার 2 হচ্ছে ম্যাক্স। আচ্ছা, n by m matrix defines the maximum demand of each process if max I comma j is equal to k, তাহলে কি হবে? then process pi may হ্যালো স্যার, request her বলছেন স্যার ওখানে ম্যাক্সের উপর ওখানে একটা টাইপ লিখেছেন, টাইপ দিয়ে আর এর পর কমা দিয়েছেন নাকি আর জে লিখেছেন? আর জে request at most k instance of resource type আছে। থার্ড ম্যাট্রিক্স সেটা হচ্ছে allocation. What is allocation? And n by m matrix define the number of resources of each type
currently allocated to each process. Each allocation I j is equal to k, then process pi is currently allocated key instance of resource type say. Yeah, the final is a need matrix. Need n by n by n matrix sorry indicates the remaining resource need of each process. If need I comma j is equal to k, then process pi need more instance of resource type complete task. Clear? আর একটা যেটা সেটা হচ্ছে ফাইনালি নিড, এটা নিড ম্যাট্রিক্সের আই জে is equal to basically max ij minus allocation I j. এই হচ্ছে বেসিক্যালি দ্য ডেটা স্ট্রাকচার। নাও আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেমে ঢুকবো। আমি মানে এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমের জন্য আমাদের এই ডেটা স্ট্রাকচারটা লাগবে। ডেটা স্ট্রাকচারটা যতই আমরা এরকম ভাবে বলি কিছু মাথায় ঢুকবে না, আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেমে ঢুকি, তারপর আমরা এটাকে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কি করছে আমরা। আচ্ছা, এখানে আরেকটা কথা একটুখানি বলে রাখি অ্যাবাউট দ্য ব্যাংকার্স অ্যালগরিদম। এখানে একটা অ্যালগরিদম কিন্তু বেসিক্যালি আমরা ফলো করি, যে অ্যালগরিদমটা আমরা এখানে লিখলাম না, বাট ইন ফিউচার আমাদের কিন্তু এই অ্যালগরিদমটা কিন্তু একটু মেমোরাইজ করতে হবে, এটা লাগবে কিন্তু অ্যালগরিদমটা অনেক ক্ষেত্রেই কিন্তু এটা আসে এক্সাম পারপাসে আমি বলছি কেবলমাত্র, এটা কিন্তু ভীষণভাবে আসেও এটা, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু এই ইয়েটা কিন্তু একটু পরের দিকে কিন্তু এটা আমাদের লাগবে, এটা আমাদের করতেও হবে, যে ব্যাংকার্স অ্যালগরিদমটা যেভাবে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি। ওকে, তাহলে আমরা একটা সিম্পল প্রবলেম বলি। ধর একটা প্রবলেম বলে দেওয়া আছে এরকম যে একটা ইয়ের জন্যে বলে দিয়েছে যে একটা প্রবলেম বলছে সাপোজ P1 থেকে P5 এই 5টা প্রসেস আছে, 5 প্রসেস, আর এই 5টা প্রসেসের জন্য আমাদের কিছু রিসোর্স আছে, আর রিসোর্স গুলো বেসিক্যালি 3টে টাইপের। দ্যাট মিন্স দ্য ইনস্ট্যান্স অফ দ্য রিসোর্স
of resource B হচ্ছে বলে দেওয়া আছে 5 7টা এই বলে দেয় এবং এখানে একটা অ্যালোকেশন ম্যাক্স আর অ্যাভেলেবল ম্যাট্রিক্স বলে দিয়েছে আছে আমাদের সেট সিকোয়েন্স ফাইন্ড করতে হবে কিরকম ভাবে বলা আছে প্রবলেমটা বলে দেওয়া আছে এ আচ্ছা আমি একদম পরের পেজে চলে যাচ্ছি এটা এখানে মনে রাখ ঠিক আছে আমাদের ফাইন্ড করতে হবে ফাইন্ড সেট সিকোয়েন্স from the data given যে ডেটাটা গিভেন আছে সেটাকে আমাকে বলে দেওয়া আছে এবং সেখান থেকে আমাকে একটা সেট সিকোয়েন্স ফাইন্ড করতে হবে আচ্ছা আর একটা প্রবলেম এখানে বলেছে P2 আছে ওগুলো পরে আসছে আমি আমাদের যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম একটা ইনস্ট্যান্স বলে দেওয়া আছে মানে একটা টাইম 0 এরকম একটা ইয়েতে বলে দিয়েছি আমরা একটা যে স্ন্যাপশট কিরকম প্রসেস আর এখানে হচ্ছে নিচে নামান দেখা যাচ্ছে না A, B, C. This is the allocation. Then max or available. আমার এ বি সি ইনস্ট্যান্স গুলো বলে দেওয়া আছে কিরকম P1 P2 P3 P4 P5 এই ইনস্ট্যান্সটা অ্যালোকেট করা যেরকম 0 2 3 2 0 0 1 0 C 0 0 2 1 2 আচ্ছা ম্যাক কি জিনিসটা আমি পরে বলছি ম্যাক্স ম্যাট্রিক্সে বলে দেওয়া আছে 7 5 3 3 2 2 নেক্সট হচ্ছে 902 902 2 2 2 4 3 3 আর অ্যাভেলেবলটা বলেছে 3 3 2 আমাদের এইটা হচ্ছে একটা স্ন্যাপশট যখন প্রথম ইয়েটা শুরু হচ্ছে তখন এইরকম একটা ইয়ে দেয়া আছে যে বলে দেওয়া হয়েছে যে এইরকম একটা সিচুয়েশন আছে এখানে আমাকে ফাইন্ড করতে হবে হোয়াট উইল বি দ্য সেফ সিকোয়েন্স ক্লিয়ার আমাকে এখানে বেসিক্যালি ফাইন্ড করতে হবে যে সেফ সিকোয়েন্সটা আমার কি মানে কোন সেফ সিকোয়েন্সে আমার চালালে আমার কোনো ডেডলক অকার করবে না এখানে আমি আবার একটা কথা বলে দিই আমরা যখন ডেডলকের কথাটা বলছি তখন এরকম যেন না হয় যে যেটা আমার অ্যাভেলেবেল ইয়ে করা আছে মানে যে
ম্যাট্রিক্স গুলো বলে দেওয়া আছে, আমি কিন্তু পুরোটাই ভাবতে হবে সেখান থেকে, ঠিক আছে? বেশ, কি দেয়া আছে এবং কি আমরা ভাববো। এখানে একটা জিনিস দেখ, আমরা ইনস্ট্যান্স গুলো আগের পেজে বলে দিয়েছিলাম। এখানে বলে দেওয়া আছে অ্যালোকেশন যেটা করা আছে, অ্যালোকেট করে দিয়েছি, ম্যাক্সিমাম কতটা রিকোয়ার্ড আর অ্যাভেলেবেল এই মুহূর্তে কি আছে। এখানে বলে দেওয়া আছে আমার এ ইনস্ট্যান্স, আমি শুধু P0টা কি ভাবছি, P1টা কি ভাবছি, 0 আমার এ ইনস্ট্যান্স অ্যালোকেটেড আছে, আমার দরকার 7টা, তার মানে আরো কটা দরকার, আরো 7টাই দরকার। বি 5টা দরকার বলেছে, অ্যালোকেট করা হয়েছে মাত্র 1টা, তার মানে এরপরে ফার্দার আরো কিন্তু 4টে দরকার। সি 3টে দরকার, একটা অ্যালোকেট করা নেই, মানে ফার্দার ওকে 3টে আরো অ্যালোকেট করতে হবে। একইভাবে যদি আমরা এটাকে ভাবি যে 3 ম্যাক্স রিকোয়ার্ড, ওর 2টো অ্যালোকেট করা আছে, তার মানে আরো একটা দরকার, এটা একটাও অ্যালোকেট করা নেই, দুটো করে রিকোয়ার্ড, তাহলে এটাও 2টো এটাও 2টো দরকার, ঠিক আছে? তাহলে এই যে দরকার আমি বলে দিচ্ছি, এইটাকে আমরা বলি দ্যাট ইজ দ্য নিড ম্যাট্রিক্স। আবার বলছি, যেটা অ্যালোকেট করা আছে, যেটা ওর ম্যাক্সিমাম দরকার, তাহলে আরো কতটা ওর প্রয়োজন, সেটাকে আমরা বলছি দ্যাট ইজ দ্য নিড ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে দ্যাট ইজ আমাকে একটা নিড ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, ক্লিয়ার? এবং কি করে আমি নিড ম্যাট্রিক্স ফাইন্ড করব? বেসিক্যালি আমরা নিড ম্যাট্রিক্স ফাইন্ড করব এরকম ভাবে যে আমার যেটা বলে দেয়া আছে, মানে অ্যাকচুয়ালি নিড ম্যাট্রিক্স এর যেটা আমরা করি সেটা হচ্ছে নিড is equal to max minus allocation. কি হচ্ছে, আমার ম্যাক্স বলে দেওয়া আছে আর অ্যালোকেশন বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ম্যাক্স কত, 7টা, অ্যালোকেট হচ্ছে 0টা, তার মানে আমার কতটা আরো দরকার, 7টাই দরকার। আমার 5টা দরকার, একটা মাত্র অ্যালোকেট করা আছে, তার মানে আরো 4টে আমার দরকার। সিমিলারলি সি ইনস্ট্যান্সটা 3টে দরকার, একটাও অ্যালোকেট করা নেই, তার মানে আমার আরো 3টে কিন্তু এখানে প্রয়োজন। একইভাবে যদি আমি P2 এর ক্ষেত্রেটা ভাবি, তাহলে আমার নিড কত, 3, আমি অ্যালোকেট করেছি কত, 2, তাহলে আমার এখনো কিন্তু একটা দরকার এ ইনস্ট্যান্স। বি এর ক্ষেত্রে একটা অ্যালোকেট করা নেই কিন্তু 2টো দরকার, সুতরাং এটাও 2, পরেরটার জন্য এটা 2, একই কারণে, একই রিজনে। P3 এর জন্য আমরা দেখছি যে 3টে অ্যালোকেট করা আছে, 9টা প্রয়োজন, তার মানে আমার এখনো 6টা আমার কিন্তু নিডে যাবে। এটা 0 0, এটা 0ই থাকবে। 2টো আমার অ্যালোকেট হয়েছে, 2টোই আমার রিকোয়ার্ড ছিল, সো আর ফার্দার কোনো নিড নেই। সিমিলারলি এটার ক্ষেত্রে 2টো নিড ছিল, 2টোই অ্যালোকেট হয়ে গেছে, সো নো নিডস। এই ম্যাক্সিমাম রিকোয়ার্ড ছিল 2, 2টো অ্যালোকেট আছে, সুতরাং নিড ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি 2টো ম্যাক্স ছিল দরকার, একটা অ্যালোকেট আছে, সো ফার্দার নিড হচ্ছে একটা। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই 1। একইভাবে P5 এর ক্ষেত্রে দেখ, আমার ম্যাক্সিমাম যেটা দরকার সেটা হচ্ছে 4টে, 3টে অ্যালোকেট করা আছে 0 0 2, তার মানে এটার জন্য কত আমার দরকার, এটা হচ্ছে আমার 4টে এখানে দরকার, 3টে এখানে দরকার, আর একটা এখানে দরকার। কেন বোঝা গেল? এটার কারণ হচ্ছে আমার কতটা আমি দিয়েছি আর কতটা আমার ম্যাক্সিমাম প্রয়োজন, তাহলে এই ম্যাক্সিমাম প্রয়োজনটাকে রিচ করতে গেলে আর কতগুলো তার প্রয়োজন, সেইটাই হচ্ছে বেসিক্যালি দ্য নিড ম্যাট্রিক্স। সো ফার্স্ট আই নিড টু ফাইন্ড দ্য নিড ম্যাট্রিক্স। তো হলো নিড ম্যাট্রিক্স। এবার এখানে কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। এখানে দেখ, ইনস্ট্যান্স এ যদি আমরা ভাবি, ইনস্ট্যান্সে কতগুলো অ্যালোকেটেড হয়েছে, 0 3 2 3 2 0, তার মানে 4 + 3, 7টা অ্যালোকেট হয়ে গেছে। আমার টোটাল কটা আছে বলেছি আমরা, 10টা। তাহলে এখানে 7টা অলরেডি অ্যালোকেটেড, অ্যাভেলেবেল 3টে, ওই জন্য অ্যাভেলেবেল ম্যাট্রিক্স এখানে প্রথমে 3 এসছে। এটা কিন্তু একদম প্রথম T0 ইনস্ট্যান্সে বলছি, কিন্তু যখন আমরা প্রথম এটা স্টার্ট করছি যে মুহূর্তে, মানে একদম ফার্স্ট স্ন্যাপশট আফটার অ্যালোকেশন। বিটার ক্ষেত্রে দেখ, 1টা 2টো মাত্র অ্যালোকেশন হয়েছে।
তাহলে দুটো অ্যালোকেশন হয়েছে। আর আমার ইনস্ট্যান্স কটা ছিল কি যেন বলেছিলাম আমরা, বি বোধহয় বলেছিলাম 5টা, তাহলে 5টা আমার অ্যালোকেট হয়েছে কটা, দুটো, তাহলে 3টে আমার অ্যাভেলেবেল, সেই জন্য এটা দেখ 3। ঠিক একইভাবে এখানে 4-5টা হয়েছে, 7টা মোট আমার ইনস্ট্যান্স ছিল, তার মানে দুটো আমার অ্যাভেলেবেল। তাহলে এই হচ্ছে প্রথম আমার স্ন্যাপশট, একদম ফার্স্ট। নাও হোয়াট টু ডু, এইবারে আমাকে আমাদের যেটা বার করতে হবে, হোয়াট উইল বি দ্য সেফ সিকোয়েন্স। কি মানে সেফ সিকোয়েন্স? এবার ভাব, আমার হাতে এই মুহূর্তে একে এটা একে এটা একে এটা আমি দিয়ে দিয়েছি। এবার আমার হাতে মাত্র এ ইনস্ট্যান্স 3টে পড়ে আছে, বি ইনস্ট্যান্স 3টে পড়ে আছে, সি ইনস্ট্যান্স 2টো পড়ে আছে। এই অবস্থায় ওদের যেটা নিড কেন বার করছি আমরা? নিড বার করছি তার কারণ হচ্ছে ও কিন্তু প্রসেস শুরুর প্রথমেই বলে দিয়েছে আমার এতটা, কারণ আমরা এটা পরের দিকে খুব ডিটেলে করবো এবং আমরা একটুখানি বলেও ছিলাম ডেডলকের প্রথমে, যদি আমাকে ডেডলক প্রিভেন্ট করতে হয় তাহলে আমায় কিন্তু আগে থেকে রিকোয়ারমেন্ট কিন্তু প্রোভাইড করে দিতে হবে প্রসেসকে। যদি আগে থেকে প্রসেসকে রিকোয়ারমেন্ট যদি ওরা প্রোভাইড না করে তাহলে কিন্তু মাঝপথে প্রসেস আর কিছু করতে পারবে না। সেই জন্য আমরা কি করছি, আমরা কিন্তু প্রথমে কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি যে কতটা লাগবে। এইবারে ভাব, ওর এইটা তো কমবে না, এটা তো ওর ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট, আমি দিয়েছি এতটা, বাট আমার তো পরে এবার লাগবে। পরেরটা আমি দেখলাম যে এত লাগছে, ভেবে নে এইগুলো হচ্ছে টোটালটা যোগ করলে আমি পাবো যে টোটাল কত টাকা তুলতে চাইছে। আর এইগুলো হচ্ছে নোট, এটা ধর 2000 টাকার নোট, এটা ধর 4000 টাকার নোট, এই 2000 টাকার নোট, এটা ধর 500 টাকার নোট, এটা ধর 100 টাকার কি 200 টাকার নোট। তাহলে 7টা 2000 টাকার নোট চাই, 4টে ওর 500 টাকার নোট চাই, 3টে ওর নোট চাই। কিন্তু আমার হাতে এখন অ্যাভেলেবেল কটা, 3টে মাত্র 2000 টাকার নোট, 3টে মাত্র 500 টাকার নোট, 2টো মাত্র আমার 200 টাকার নোট। তাহলে আমি এটা কোনোভাবেই ওকে দিতে পারবো না। তারপরেরটাকে ভাবি, এর একটা দুটো, হ্যাঁ আমি এটাকে দিতে পারবো, ফাইন, তাহলে এইটাকে আমি দিতে পারবো। আমি এখনো দিলাম না, আমি শুধু দিতে পারবো কি পারবো না সেটা চেক করে রাখছি। পরেরটা 600, কোনোদিনই সম্ভব না, তাহলে এটাকে আমি দিতে পারছি না। তারপরে এটা হচ্ছে 011, ইয়েস ইট ইজ পসিবল, তাহলে আমি এটাকেও দিতে পারবো। তারপরে যদি আমি 431 আমি দিতে পারবো না, তাহলে একদম টাইম 0 ইনস্ট্যান্সে বা স্লটে যদি আমি বলি আমার কোনটাকে দিতে পারবো কোনটাকে দিতে পারবো না, তাহলে আমার হাতে মাত্র 2টি প্রসেস আছে, যে 2টি প্রসেসকে আমি দিতে পারি, এক P2 অথবা P4। এই দুটো যে কোনো একটাকে আমি এক্সিকিউশনে পাঠাতে পারি, কারণ এক্সিকিউশনে পাঠালে ওদের যা রিসোর্স রিকোয়ারমেন্ট থাকবে এবং যে রিসোর্স আমার হাতে অ্যাভেলেবেল বা ওএস এর হাতে অ্যাভেলেবেল তাতে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে না, সুতরাং এদের দিলে কোনো অসুবিধা হবে না। এইটুকু আমি বুঝে গেছি বা আমরা বুঝে গেছি না। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমটাকে ধর আমি এই দুটো যে কোনো একটাকে দিতে পারি, তাহলে আমি কোনটাকে প্রেফার করবো? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধর একদিন কলেজ গেছিস 100 টাকার নোট একটা হাতে নিয়ে, ঠিক আছে, এবং তোর কলেজ থেকে বাড়ি আসতে 10 টাকা কনভেন্সের জন্য খরচ হয়, যে কোনো একটা, সেটা টোটো হোক বাস হোক যাই হোক, 10 টাকা খরচ হয়। প্রচন্ড খিদে পেয়েছে, তুই দেখছিস যে তোর কলেজ থেকে ফেরার পথে পাশাপাশি দুটো দোকান রয়েছে, দুটো দোকানই বিরিয়ানির দোকান, এরা দুরকম বিরিয়ানি বিক্রি করছে, বা একটা দোকানে যেটা করছে সেটা হচ্ছে 90 টাকা প্লেট, আর এক দোকান করছে 70 টাকা প্লেট। খেয়াল করে দেখ, তুই কিন্তু দুটোই খেতে পারিস, তুই 90 টাকার প্লেট খেলেও কিন্তু তোর 10 টাকা হাতে থাকছে, তুই কিন্তু বাড়ি ফিরতে পারবি। আবার 70 টাকা বিরিয়ানি খেলেও 30 টাকা তোর হাতে থাকছে, তুই কিন্তু তাতেও বাড়ি ফিরতে পারবি। তুই কোনটাকে প্রেফার করবি? আমি অন্য অ্যাসপেক্ট গুলোতে মাথায় রাখতে বারণ করছি, তাই আমার টাকাটা মনে সব বলছি না, কিন্তু ফর সেফেস্ট সিকোয়েন্স, ফর সেফেস্ট পারপাস আমি কিন্তু 70 টাকাটাকে অ্যাভেল করবো। কেন? তার কারণ হচ্ছে আমি যখন বাড়ি ফিরবো তখন আমার 10 টাকা লাগে, ক্লিয়ার, কিন্তু কোনো কারণে বেশি টাকা লাগতেই পারে বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল রিকোয়ারমেন্ট হতে পারে, তখন কিন্তু আমি একদম ইউজলেস হয়ে আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে টু মেক আওয়ার সিকোয়েন্স মোর কি বলে সেফ, আমরা কি করি, আমরা কিন্তু বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে সবসময়তেই কিন্তু প্রেফার করব 70 টাকা বিরিয়ানি। তাহলে এটাকেই কিন্তু আমরা প্রেফার করবো। কেন না, আমাদের হাতে কিন্তু সেফ একটা ব্যাপার বলে কনসেপ্ট থাকবে। তাহলে আমি যদি এইটাকে ভাবি যে এই দুটোর মধ্যে
আমি এটাকে দেবো না এটাকে দেবো, তাহলে অবভিয়াসলি কিন্তু আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। কেন? তার কারণ এইটা কিন্তু আমাকে বেশি ইয়ে করবে, মানে এটা রিকোয়ারমেন্ট আরো কম অবশ্য। এবার আমি বললাম আমি এটা হলো তারপরে তো একটা আর দিতে পারছি না, তাহলে কি করবো? স্যার বলছিলাম 600 যেটা আছে ওটাকে দিতে পারবো না, কারণ ওখানে তো 902 এটা কত আছে? এটা কত আছে? কোনটা বলছি? কত আছে এটা? P2 টা এইটা এ কত আছে? কত অ্যাভেলেবেল আছে? 3 অ্যাভেলেবেল আছে। 3 অ্যাভেলেবেল আছে। এটা রিকোয়ার্ড কত? 6। কোনটা ছোট? 3 ছোট। আচ্ছা আচ্ছা, তাহলে কখনোই দিতে পারবো না, আটকে যাবে আমার। ঠিক আছে, তাহলে আমি কোনটা অবশ্যই এটাকে ছোট হতে হবে, না হলে কিন্তু আমি দিতে পারবো না। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আমি এটাকে নয় দিলাম, তারপরেও না এটাকে দিলাম, ব্যাস মিটে গেল, তারপরে বাকিগুলো তো কোনোদিনই আর এক্সিকিউট করবে না, সেটা কি হবে? এখানে একটা জিনিস খেয়াল কর, আমরা যখন এইগুলো অ্যালোকেট করে দিয়েছি, ঠিক আছে, অ্যালোকেট করে দেওয়ার পর ধর আমি ফার্স্ট এই প্রসেসটাকে করলাম, যখন এই প্রসেসটা আমার শেষ হয়ে গেল তখন এই যে এই নিডটাও কিন্তু ছেড়ে দেবে। ছেড়ে দিলে পরবর্তী অ্যাভেলেবিলিটিটা কিন্তু একটু করে বেড়ে যাবে। তার মানে এটা আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাভেলেবেল যে ম্যাক্সিমাম AVAI লিখছি, হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু AV প্লাস নিড। এইটা হচ্ছে প্রত্যেক স্টেপে মডিফিকেশন। কেন? ধর আমাকে 5 টাকার দেয়া আছে, 5 টাকা দেয়া আছে, আমার পরবর্তীকালে আরো 5 টাকা দরকার, কিন্তু এই 5 টাকা আমার হয়ে গেলে আমি ফেরত দেবো, তাহলে নিডটা আমি ফেরত দিতে পারি, অ্যালোকেটটা ফেরত দেওয়া যায় না। তাহলে যদি আমার কাজ শেষ হয়ে যায় তাহলে আমি এই টাকা কিন্তু আবার ছেড়ে দেবো, ছেড়ে দিলে এই অ্যাভেলেবেলটা আবার বেড়ে যাবে। আমার কাছে 5টা পেন ছিল, প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দিয়েছি, কারুর 2টো পেন দরকার, কারুর 3টে পেন দরকার, যার মিনিমাম দরকার তাকে আমি দিলাম, তার কাজ শেষ হয়ে গেলে সে কিন্তু আবার আমাকে ফেরত দিলে কিন্তু আমার অ্যাভেলেবিলিটি বেড়ে গেল। তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা স্টেপে, এটা কিন্তু প্রথম ইনস্ট্যান্স। তাহলে আমি প্রথম কি করলাম? প্রথম আমি P4 কে এক্সিকিউট করালাম। তাহলে P4 এক্সিকিউট করার পর তারপরে আমার অ্যাভেলেবল ভেক্টরটা কি আসবে? প্রথম আমার অ্যাভেলেবল ভেক্টর ছিল এটা, 343 হবে। হ্যাঁ বলো, 3 4 3, এটা হলো আমার পরবর্তী অ্যাভেলেবল ভেক্টর। তাহলে এরপর আমি কোনটাকে করতে পারছি? আমি সেফেস্ট সিকোয়েন্সের জন্য এরপর আমি P2 কে করছি। তাহলে P2 এক্সিকিউট করার পর তারপর আমার আবার অ্যাভেলেবল ভেক্টর কি আসবে? এটার সঙ্গে আবার এটা অ্যাড করব, তার মানে এটা হচ্ছে 4 6, তাই তো নাকি? 4 প্লাস 2 তো, হ্যাঁ 6, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার অ্যাভেলেবল ভেক্টর। তারপর আমি কোনটাকে, এবারে আমি এইভাবে আমাকে কিন্তু সিকোয়েন্সটাকে ফাইন্ড করতে হবে। এইটা বেড়ে গেলে তারপরে তো P5 আর P3 কেও করা যাবে। একদম, এই জন্যই করা যাবে। হ্যাঁ, ওই জন্যই তো ছোট থেকে বড় করছি। তার না মানে কি, আমি টাকাটা তাকে দেবো না বলছি না, কিন্তু অনেকগুলো টাকা জমা করার পর যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি থাকবে তখন আমি বেশি অ্যামাউন্ট গুলো আমি উইথড্রলে তখন পাস করবো। ব্যাংকে সবসময়তেই এটা করা হয়, যখনই বেশি টাকার ডিমান্ড থাকে সেইগুলোকে কিন্তু পরে ডিসপ্যাচ করা হয়, প্রথমে কিন্তু লোয়ার ডিমান্ড গুলোকে আগে ছাড়া হয়। So this is basically an algorithm or a motivation coming from the notion from the bankers. হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছি ব্যাংকার্স অ্যালগরিদম কি টাইম শেয়ারিং অ্যালাউ করে না অ্যালাউ করে? কি জিনিস টাইম শেয়ারিংটা? স্যার ওই যেটা বলেছিলেন, মানে আর কি বারবার ধরে বিভিন্ন প্রসেসকে আর কি একটা করে আর কি টাইম কোয়ান্টাম দেওয়া হয়, বিভিন্ন প্রসেসকে এইভাবে আর কি সবকটা প্রসেসকে শেষ করা হয় পুরোটা। হ্যাঁ মানে ওটাই বলছে, অ্যালাউ করে কি করে না ব্যাংকার্স অ্যালগরিদম? না, প্রথম আমাকে দুটো প্রশ্নের উত্তর দেয়। প্রথম যেটা, সেটা হচ্ছে যে টাইম শেয়ারিংটা বুঝলাম। টাইম শেয়ারিং মানে হচ্ছে আমি একটা ইয়েকে দিয়ে দিই, কি বলে এটাকে, ওই টাইম পয়েন্টটা দিয়ে দিই, টাইম পয়েন্টটা দেওয়ার পর আমি তারপরে ওটাকে এক্সিকিউশনের পরে আমি নেক্সট প্রসেসকে এরকম ভাবে পাঠাই। এবার আমাকে বল,
যে যখন কোনো প্রসেস এক্সিকিউট করে মানে অ্যাকচুয়ালি এরা প্রসেস হিসেবে তো এক্সিকিউট করলেও অ্যাকচুয়ালি নতুন কোনো প্রসেস ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত একটা টাস্ক কমপ্লিট হবে। আমি কি বোঝাতে পারলাম? ভাব টাস্ক 1 সেখানে বলে দেওয়া আছে এই 5টা প্রসেস কিভাবে হবে, দ্যাট ইজ দেয়ার হেডে। কিন্তু এই 5টার পরে নতুন কোনো প্রসেস ঢুকবে না আনটিল দ্য টাস্ক 1 ইজ কমপ্লিটেড। তাহলে এইটা যে কোনো অ্যালগরিদমেই থাকুক না কেন তার জন্য কিন্তু ব্যাংকার্স অ্যাফেক্টেড হবে না। স্যার ব্যাপারটা বুঝলাম না, আরেকবার একটু বলবেন? আমি এই 5টা প্রসেসকে একটা পার্টিকুলার সিকোয়েন্সে এক্সিকিউট করাই। আমি এখন প্রথম বলছি যে এটা ভাবার দরকার নেই যে আমি কোন মেথডে এক্সিকিউট করাচ্ছি, সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নাকি হিজিবিজি এসব আমার দরকার নেই। আমি শুধু বলে দিলাম আমার একটা টাস্ক আছে T1 and T1 basically consists of P1, P2, P3, P4 and P5। তাহলে এই প্রসেসগুলো যখন এক্সিকিউট করবে তখন whatever may be the process is, there are no other tasks T2 which can actually corporate with T1। দুটো টাস্ককে আমি একসঙ্গে মেলাচ্ছি না। প্রশ্ন ওঠে তাহলে তো মাল্টিটাস্কিং সবসময় ওয়েস মাল্টিটাস্কিং। এক মিনিট, আমি বললাম T1 টাস্কটা P1, P2, P3, P4, P5 5টা প্রসেস আছে। প্রসেস টাস্ক দুটো সেপারেট জিনিস, কিন্তু একইভাবে এর ক্ষেত্রেও সাপোজ P6, P7 আর P8 এই কটা টাস্ক আছে। আমি ধরে নিচ্ছি এটা মাল্টিটাস্কিং নয়, ক্লিয়ার? সিঙ্গেল টাস্কিং, মানে এটা শেষ হবে তারপর এটা শুরু হবে, এরকম ভাবে ধরে নিচ্ছি। এবার ভাব আমি এই 5টা প্রসেসকে নিয়ে যখন কোনো কিছু এক্সিকিউট করব এবং সেটা যদি আমাকে অ্যাভয়েড করতে হয় যে যাতে কোনো রকম ডেডলক অকার করবে না, তাহলে আমি কি করব? আমি কিন্তু এইরকম একটা ব্যাপার তৈরি করব করে I need to find the safest sequence or safe sequence. Now, after getting the safe sequence, আমি ধরে নিচ্ছি এটা রাউন্ড রবিন, আমি একটা টাইম শেয়ারিং করে দিয়েছি। Clear? So according to our convention, P4 will be execute first, then P2, then something else. তাহলে আমি P4 কে এক্সিকিউট করালাম। এবার প্রশ্ন হচ্ছে আমি P2 কে কি করাতে পারি, কারণ P4 তো কমপ্লিট করেনি টাস্কটা। যদি P4 কমপ্লিট না করে তাহলে অ্যাকচুয়ালি কনসেপ্টটা সেটা নয়। আমি যখন এটাকে ইউজ করছি মানে যে প্রসেসটার কথা বলছি আমরা এখানে কিন্তু সেরকম ভাবেই ধরে নেবো যে একটা টাইম কোয়ান্টা ইন দিস কেস ইট উইল কমপ্লিট ইটস টাস্ক। যদি না হয় তাহলে কিন্তু একটা সমস্যা থেকে যায়। কি সমস্যা? আমি যখন P4 এর পরে P2 কে এক্সিকিউট করাতে যাচ্ছি তখন কিন্তু আমার অ্যাভেলেবেল বাড়ছে না, কারণ তখনও P4 শেষ হয়ে যায়নি। তাহলে আমি কিন্তু P2 কে এক্সিকিউট করাতে পারবো না, যদি এক্ষেত্রে হয়তো হয়ে যাবে, বাট আমি P4 P2 করার পর ধর আমি মনে করলাম যে আমার তারপরে হয়তো এটা ছোট, মানে P5 টা আমি P5 করতে পারবো না, বিকজ আমার P4 P2 কোনোটাই শেষ হয়নি। সুতরাং আমার অ্যাভেলেবেল ভেক্টর কিন্তু প্রথম একদম P0 ইনস্ট্যান্সে যা ছিল তাই আছে। সুতরাং এক্ষেত্রে এটাকে এক্সিকিউট করা সম্ভব নয়। হ্যাঁ, ঘটনা ইন দ্যাট কেস বেসিক্যালি কিন্তু রাউন্ড রবিন আটকাতে পারে। কিন্তু আমরা ব্যাপারটাকে অনেক ইজি করে ধরে নিই যে রাউন্ড রবিন মানেই হচ্ছে আমার প্রসেস শেষ হবে না, একে অনেকগুলো টাইম কোয়ান্টা করতে হবে। ব্যাপারটা এত ইজি না, আরো বেশ কিছু প্যারামিটার্স কিন্তু এর মধ্যে থাকতে পারে। প্যারামিটার গুলোর মধ্যে অবশ্যই এটা হতে পারে যে P1 যতটা টাইম দরকার লাগলো দ্যাট উইল বি টেকেন অ্যাজ এ টাইম কোয়ান্টা মেবি। যদি না হয় তাহলে মানে যদি আমি সবকটাই আমি আইডিয়াল কেস ধরে নিলাম যে না এটা শেষ হবে না, তাহলে কিন্তু এইভাবে অ্যালগরিদম ফলো করাটা ডিফিকাল্ট। এবং এখানে আমি আরো একটা কথা বলি যেগুলো আমরা এখনো করিনি এবং ইনফ্যাক্ট এটা আমাদের আন্ডারগ্রাজুয়েট লেভেলেও নেই, তবু আমি একটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা অপারেটিং সিস্টেমে যে কেস স্টাডি করি আমরা, কেস স্টাডি মানে হচ্ছে যে আমরা এতদিন ধরে যেটা করলাম, যে অ্যালগরিদম গুলো করলাম, সমস্ত অ্যালগরিদম সব জায়গায় কিন্তু ইমপ্লিমেন্টেড হয় না, ইট ইজ নট পসিবল।
তাহলে এরকম অনেক কেস থাকে যেখানে আমরা কিন্তু এরকম ব্যাংকার্স অ্যালগরিদম ফলো করতে পারি না। তাহলে কি সেখানে ডেডলক আটকানো যাবে না? যাবে। সেখানে ডেডলক আটকানোর অন্য টেকনিক আছে, আমি সেটাই যাচ্ছি না একেবারে। এবং এখানে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যদি ধরে নিই ইট ইজ নট আ মাল্টিটাস্কিং প্রসেস, যে একসঙ্গে অনেকগুলো প্রসেস এক্সিকিউট করছে না, তাহলে এই পুরো ইনস্ট্যান্সটাকে যতক্ষণ না পর্যন্ত টাস্ক 1 শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রসেসটা চলবে, এটাকে মানে অন্য প্রসেস আসবে না। ইট ইজ অ্যাকচুয়ালি আইডিয়াল কেস, ইট ইজ নট অ্যাকচুয়াল কেস। অ্যাকচুয়াল কেসে এটাও হবে এটাও হবে, সেপারেটলি এই সিকোয়েন্স ফলো করা হবে, এর জন্য সেপারেটলি এই সিকোয়েন্স ফলো করা হবে। তবে হ্যাঁ, যদি এই রকম সমস্যা থাকে তাহলে এক কথায় আনসার যদি বলি যে না, এক্ষেত্রে যদি টাইম শেয়ারিং হয় সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো না। কিন্তু ব্যাপারটা এত ইজি নয়। ফর টাইমিং আমরা ধরে নিচ্ছি যদি আমাদের টাইম শেয়ারিং সিস্টেম হয় এবং যদি ব্যাংকার্স অ্যালগরিদম ফলো করতে হয়, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড আনসার ইজ নো, ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট দ্য ব্যাংকার্স অ্যালগরিদম ইন কেস অফ দ্য টাইম শেয়ারিং সিস্টেম। বাট অ্যাকচুয়াল কেসে এটা হয় না, এটাও বলে রাখলাম। কেন হয় না না হয় আমি এগুলো পরে যখন আমরা কেস স্টাডিতে ঢুকবো তখন যদি পারি তখন বলবো। কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বা আইডিয়াল কেসে এটা সম্ভব নয়, কারণ আমার কনফ্লিক্ট করছে, কথার কনফ্লিক্ট করছে। ঠিক আছে, বেশ। যদি সেটাতে আসি তাহলে ব্যাংকার্স অ্যালগরিদম তখনও ইমপ্লিমেন্টেড হবে না যদি আমরা মাল্টি শেয়ারিং সিস্টেম মাল্টিটাস্কিং সিস্টেমে ঢুকি, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এনিও দ্যাট ইজ আ সেপারেট ইস্যু, আমরা পরে এগুলো নিয়ে ভাববো। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার একটা সিকোয়েন্স। তাহলে আমাদের মেন টার্গেট কি? আই নিড টু ফাইন্ড দ্য সেফেস্ট সিকোয়েন্স। টু ফাইন্ড দ্য সেফেস্ট সিকোয়েন্স, যেটা সব থেকে ছোট সেটাকে আমি আগে নিলাম, তারপরে তার থেকে বড়, তারপরে তার থেকে বড়, এরকম হবে। এবং প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু দেখ অ্যাভেলেবেল ভেক্টর কিন্তু বাড়ছে, এবং অ্যাভেলেবেল ভেক্টর বাড়ছে বলেই কিন্তু আমরা এগুলোকে ইউজ করতে পারছি বা পরের প্রসেসগুলোকে আমরা করতে পারছি যার নিড অনেক বেশি। তবে কখনোই এরকম ভাবার কোনো কারণ নেই যে নিড এমন হলো যে টোটাল যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ যে ইনস্ট্যান্স গুলো সেটাকে ক্রস করে বেরিয়ে যাবে, সেটা কিন্তু কখনো হবে না, কারণ সেটা হলে প্রথমেই কিন্তু প্রসেস আটকে যাবে। ইট ইজ নট পসিবল। তাহলে এদের যে নিড, এদের যে অ্যালোকেশন, এগুলো সবসময় বা যাতে আমি বলতে পারি এক কথায় যে ম্যাক্স শুড বি লেস দ্যান ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্স অ্যাভেলেবেল। ক্লিয়ার? তাহলে সেটার জন্য এটা হবে। এখানে একটা প্রশ্ন তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সে P2 send the request of 102। এখানে বলছে একদম প্রথমে P2 একটা রিকোয়েস্ট দিয়েছে। আমরা এখানে P2 রিকোয়েস্ট কত বলেছি? P2 রিকোয়েস্ট হচ্ছে 122, ঠিক আছে? ওখানে বলছে যে একটা রিকোয়েস্ট আমরা বলছি যে সেটা হচ্ছে 102। তাহলে ইজ ইট পসিবল টু এক্সিকিউট এট দ্য পারি? খুব সিলি কোশ্চেন অ্যাকচুয়ালি। আমার মনে হয় এখানে একটা কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে বসেছিল বইটা। এখানে আমি বলে দিই, আমি এটাকে চেঞ্জ করছি এবারে। ধর আমি বললাম অ্যাট দ্য বিগিনিং আমি যদি এরকম বলি যে ইফ দ্য রিকোয়েস্ট গিভেন বাই দ্য P2 ইজ 302, ইজ ইট পসিবল টু এক্সিকিউট? এটা কিন্তু